Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. I am Haimontika and currently working as the WBCS Executive Officer under the Government of West Bengal. Today is 26th June 2025. আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কিছু ডেভেলপমেন্টস হয়েছে, কিছু হিস্টোরিক্যাল আপডেটস হয়েছে, হিস্টোরিক মুভমেন্টস হয়েছে ইন ইন্ডিয়া। অলসো অ্যাক্রস দ্য গ্লোব হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো ঘটেছে সেগুলোর ক্লাসে আজকে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং ডেইলি নিউজের মাধ্যমে অ্যানালিসিস থাকবে। হোপফুলি ইউ উইল বি এনজয়িং দ্য এন্টায়ার ক্লাস। সো থ্রু আউট এটা 30 থেকে 40 মিনিটসের একটা সেশন হবে। প্লিজ স্টে টিউনড উইথ দিস ভিডিও। এবং আজকের ক্লাসের শেষে বেশ কিছু ওয়ান লাইনার কুইজ আছে যেটা কিন্তু ডেফিনেটলি উইল বি হেল্পফুল টু বুস্ট ইউর knowledge. Now just look at the world map. This is the India, this is United States of America, here is Canada and this is Africa. এই সমস্ত কান্ট্রির লোকেশনগুলো কিন্তু তোমাদেরকে জাস্ট অ্যাট এ গ্ল্যান্স মনে রাখার প্রয়োজনীয়তা আছে। দিস ইজ নট রিলেটেড উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, বাট আই এম জাস্ট শেয়ারিং দিস ডায়াগ্রাম বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড রাফলি হ্যাভ দ্য আইডিয়া রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে তোমাদের কোন জায়গাটার সম্বন্ধে কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল আজকে কিন্তু ক্যানাডা নিয়ে কিন্তু প্রথম একটা জায়গা আছে যেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে যে যাত্রা সেটা লঞ্চ করা হচ্ছে। লেটস স্টার্ট দ্য ফার্স্ট ক্লাস। প্রথমত গতকাল থেকে তোমরা যারা নিউজ ট্র্যাক করো তারা জেনে গেছো যে Axiom 4 মিশন কিন্তু সাকসেসফুলি লঞ্চ হয়ে গেছে এবং সেই মিশন থেকে আমাদের একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট কিন্তু ফ্লাই করবে এই হিস্ট্রিক মুভমেন্ট। দিস ইজ দ্য কেস এবং হি ইজ দ্য পার্সন অফ শুভ্রাংশু শুক্লা। তিনি অ্যাকচুয়ালি নেটিভ টু লখনৌ উত্তরপ্রদেশ এবং তিনি কিন্তু পার্টিকুলারলি কার্গিল ওয়ার যেটা হয়েছিল 1999 সালে। তোমাদের কোয়েশ্চেন্স আমার কাছে তোমার কোয়েশ্চেন্স থাকবে, তোমরা বলবে কার্গিল ওয়ারের সময় কোন অপারেশন হয়েছিল, অপারেশন নেম, এবং 1999 সাল হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্যাট টাইম অফ দ্য কার্গিল ওয়ার। দিস ইজ দ্য কোয়েশ্চেন। আফটার দ্যাট তিনি ইন্সপায়ার্ড হন কার্গিল ওয়ার দেখে এবং তিনি ডিসাইড করেন যে ইউপিএসসির এনডিএ এক্সামিনেশন দেবে এবং এনডিএ এক্সাম ক্র্যাক করার পর কিন্তু তিনি ডিফেন্স সেক্টরে ইন্ট্রোডিউসড হন। আফটার দ্যাট তিনি কমব্যাট লিডার হিসেবে সাকসেসফুলি বিভিন্নভাবে তিনি কন্ট্রিবিউট করেন। টেস্ট পাইলট হিসাবে কিন্তু তার প্রায় 2000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স আছে। তিনি সুখোই 30, MiG-21, MiG-29 এই ধরনের ইম্পর্টেন্ট যে সমস্ত এয়ারক্রাফট সেগুলোকে কিন্তু লঞ্চ করেন। নেক্সট আমরা চলে যাব আজকের মিশনের ডিটেলসে। প্রথমত দিস ইজ রিলেটেড উইথ দ্য Axiom 4 মিশন। আফটার 41 ইয়ার্স যদি আমরা ধরে নিই, ইন্ডিয়ার তরফ থেকে একজন ফার্স্ট ইন্ডিয়ান গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কিন্তু এই মিশনে পার্টিসিপেট করছে। মিশনটা কোথা থেকে লঞ্চ হচ্ছে? কেনেডি স্পেস সেন্টার অফ দ্য ফ্লোরিডা থেকে। ওকে, সাম ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট যে চারজন অ্যাস্ট্রোনটকে এখানে পাঠানো হচ্ছে তাদের মধ্যে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া আরও 3টে কান্ট্রি কিন্তু আছে। ফার্স্ট হাঙ্গেরি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং পোল্যান্ড। মিশন স্পেশালিস্টরা এখানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। কেন যাচ্ছে? ডিফারেন্ট কাইন্ড অফ রিসার্চ অ্যাক্টিভিটিকে স্টাডি করার জন্য। দেখো, অ্যাক্সিওম হচ্ছে একটা প্রাইভেট জেট কোম্পানি। তারা কিন্তু ইউজ করছে যে ক্রু ক্যাপসুলে করে এই চারজন অ্যাস্ট্রোনটদের পাঠানো হবে সেটা হচ্ছে স্পেসএক্স কোম্পানি ড্রাগন ক্রু ক্যাপসুল। সেই ক্যাপসুলে করে চারজন অ্যাস্ট্রোনটকে কিন্তু টার্গেটেড প্রজেকশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে এবং আজকে থার্সডে 4:30 PM নাগাদ অ্যাপ্রক্সিমেটলি তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যাবে আফটার কমপ্লিটিং 28 আওয়ার্স অফ জার্নি। মূলত এটা একটা 14 দিনের স্পেস মিশন যেখানে ক্রুরা থাকবেন, ডিফারেন্ট কাইন্ড অফ সায়েন্স আউটরিচ রিলেটেড তাদের যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট সেগুলোকে অ্যানালিসিস করবেন, কমার্শিয়াল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো করবেন। এছাড়া এই জায়গায় কিন্তু এই অ্যাক্টিভিটিটার সঙ্গে ইনডিরেক্ট বা ডিরেক্টলি 31 আদার কান্ট্রিজ আর অ্যাসোসিয়েটেড। নাও আমরা যদি দেখে নিই সাম অফ দ্য ইম্পর্টেন্ট পোর্শন যেখান থেকে আজকে আমাদের হিন্দু এডিটোরিয়ালে নিউজ আর্টিকেলস লেখা হয়েছে, দ্যাট ইজ প্রথমত অ্যাস্ট্রোনট কে যাচ্ছেন এই নামটা তোমরা মনে রাখবেন এবং অ্যাক্সিওম 4 মিশনের নাম মনে রাখবে। এটা কিন্তু
কিসের জন্য যাচ্ছে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাত্রা করবে। কোথা থেকে লঞ্চ করা হয়েছে? দেখো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ফ্লোরিডা সিটির কাছ থেকে নাসার একটা ইম্পর্টেন্ট সেন্টার, কেনেডি স্পেস সেন্টার। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট লোকেশন, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। দিস ইজ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দিস ইজ দ্য পোর্শন। এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে যে ফ্লোরিডা সিটি আছে, সেইখান থেকে কিন্তু নাসার এই স্পেস মিশনটাকে লঞ্চ করা হচ্ছে। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এখানে যদি আমরা দেখি, তিনি যখন অ্যাড্রেস করেছেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা, তিনি কি বলেছেন? তার ফার্স্ট মেসেজ, জয় হিন্দ জয় ভারত। এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে। নেক্সট, স্পেস এক্সের এই যে ড্রাগন ক্রু ক্যাপসুল, সেটা কিন্তু জেনারেলি 4 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে যাচ্ছে এবং সেখানে পার্টিকুলার 60 টাইপস অফ সায়েন্টিফিক অ্যাক্টিভিটি রিপ্রেজেন্টেড হবে। নেক্সট আমরা যদি চলে যাই, দিস অল আর দ্য নিউজ আর্টিকেল, যেটা কিন্তু হিন্দু নিউজ পেপারের ডিফারেন্ট পেজে পাবলিশ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। সেখান থেকে দাঁড়িয়ে দেখো, দিস ইজ দ্য ইমেজ, যেখানে দিস ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর দ্য পেরেন্টস। এখানে যিনি মিস্টার শুক্লা ট্রাভেল করছেন, তার বাবা মা একত্রে বসে এই অপারেশনের সাক্ষী হচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো ইভেন্টের সময় যখন শুক্লা স্যার এই Axiom 4 মিশনকে সাকসেসফুলি কন্ডাক্ট হচ্ছে, যখন তাকে ইন্টারন্যাশনাল স্পেস ফ্লাইটে নিয়ে যাওয়া হচ্ছে স্টেশনে, তখন কিন্তু এই ইভেন্টের ডিরেক্ট সাক্ষী ছিলেন আমাদের কান্ট্রির তরফ থেকে প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। নেক্সট আমরা যদি দেখি, এন্টায়ার লখনৌ সিটি ইজ অ্যাকচুয়ালি চিয়ারিং দ্য প্রাউড মুভমেন্ট অফ দেয়ার বয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিস্টার শুক্লা অ্যাকচুয়ালি ব্রন অ্যান্ড ব্রট আপ ইন দ্য সিটি অফ লখনৌ। তিনি কিন্তু উত্তরপ্রদেশের থেকে বড় হয়েছেন, উত্তরপ্রদেশ থেকে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি এনডিএ এক্সামিনেশন ক্র্যাক করার মাধ্যমে তিনি ডিফেন্স সেক্টর এবং পরবর্তীকালে ইসরোর যে সায়েন্টিফিক রিসার্চ, সেখানেও কিন্তু তিনি পার্টিসিপেট করেন। নেক্সট আমরা যদি পরের জায়গাটায় চলে যাই, দিস ইজ দ্য Axiom 4 মিশন। আমরা জাস্ট দেখে নেব অ্যাট এ শর্ট গ্লিপস। এটা কিন্তু একটা 4th প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশন কন্ডাক্টেড বাই Axiom স্পেস। এখানে এই যে পার্টিকুলার 14 ডেজ মিশন হবে, এখানে সায়েন্টিফিক রিসার্চ ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে ফোকাস করা হবে। সিগনিফিক্যান্ট কেন এটা ইন্ডিয়ার জন্য? পার্টিকুলারলি এটা ইন্ডিয়ার তরফ থেকে ইট ইজ এ হিউজ মাইলস্টোন। আফটার 41 ইয়ার্স, 41 ইয়ার্স আগে কে আমাদের ইন্ডিয়ার থেকে স্পেসে গেছিল, সেটা আমাদের আজকেই আমরা দেখব, রাকেশ শর্মা। তারপর ফর দ্য ফার্স্ট টাইম এত বছর পর কিন্তু ইন্ডিয়ান একজন সায়েন্টিস্ট, ইন্ডিয়ান একজন অ্যাস্ট্রোনট ইন্টারন্যাশনাল স্পেস মিশনে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি এখানে একটা টেকনিক্যাল এক্সপার্টাইজ ইন্ডিয়ার কাছে আসবে। এছাড়া ইন্টারন্যাশনাল একটা এক্সপিরিয়েন্স, ফিউচারে ইন্ডিয়ার যে স্পেস প্রজেক্টগুলো, সেগুলোই কিন্তু এই ইনপুট অনেকভাবে সাহায্য করবে। এটা এনহ্যান্স করবে ইন্ডিয়ার প্রেজেন্স ইন দ্য মাইক্রোগ্র্যাভিটি অ্যান্ড স্পেস বায়োলজি রিসার্চ। অ্যাপার্ট ফ্রম নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল এই ধরনের স্পেস এজেন্সির পাশাপাশি আমাদের ইসরো কিন্তু স্পেস ট্রাভেল স্ট্র্যাটেজি সম্বন্ধে একটা সায়েন্টিফিক নলেজ পাবে। এছাড়া এই এত নলেজ ইন্ডিয়া কেন লাগছে? বিকজ ইসরো হ্যাজ এ প্ল্যান টু লঞ্চ ইটস আপকামিং হিউম্যান স্পেস মিশন গাগনয়ান। গাগনয়ানে কিন্তু ফার্দার ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ান মিশন হিসাবে ইন্ডিজিনিয়াসলি এই গগনয়ান মিশনকে লঞ্চ করা হবে এবং সেই গগনয়ান মিশনের মাধ্যমে কিন্তু কি করা হবে? ম্যান্ড মিশন লঞ্চ করা হবে। প্রথমত এটা প্রপোজ ছিল 2022 সালে, বাট বিকজ অফ ভেরিয়াস গ্লিচেস সেটাকে প্রায় এখন অলমোস্ট 2027-এর জন্য এটা হল্ট করা হয়েছে। নাও এখন আমরা কোন সালে দাঁড়িয়ে আছি? 2025। অলমোস্ট উই হ্যাভ 2 ইয়ার্স ইন আওয়ার হ্যান্ড। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে Axiom 4 মিশন এবং মিস্টার শুক্লার যে ভিজিট টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, দ্যাট ইজ এ সিগনিফিকেন্স benefit with respect to the launch of the Gaganyaan. গগনয়ানের যদি টোটাল এস্টিমেটেড কস্ট ধরি প্রায় 10,000 crore, এটা 2022-এর জায়গায় এখন হল্ট হয়ে গেছে, 2027-এ সেটা হবে। নেক্সট আমরা যদি দেখে নিই, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় লঞ্চ করা হয়? 1998-এ কিন্তু ফার্স্ট হিউম্যান মেড একটা স্ট্রাকচার তৈরি করা হয়, যেটা আন্ডার দ্য গ্র্যাভিটি এভাবে ওয়ার্ক করে এবং এটা স্পেসে আছে। সিন্স 2011 এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলে এবং এটা অ্যাট অ্যান অল্টিটিউড অফ 400 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ এটা রোটেট করে এবং সেটা কিন্তু লোয়ার আর্থ অরবিটে রোটেট করছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে লঞ্চ করার জন্য জয়েন্ট কোলাবোরেশন আছে কার? নাসা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এজেন্সি, রসকসমস রাশিয়ার এজেন্সি, ইএসএ অর্থাৎ এন্টায়ার ইউরোপের এজেন্সি, জাক্সা জাপানের এজেন্সি এবং কানাডান স্পেস এজেন্সি কিন্তু জয়েন্ট কোলাবোরেশনে এই ইন্টারন্যাশনাল স্পেস
স্টেশনকে 1998-এ ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পারপাস লঞ্চ করা হয়। হোপফুলি নাও ইট ইজ ক্লিয়ার। নেক্সট আমরা জাস্ট দেখে নেব অ্যাজ এ কুইক রিক্যাপ যে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিন্তু স্পেসে ট্রাভেল করেছিলেন। হি ইজ নান আদার দ্যান রাকেশ শর্মা। রাকেশ শর্মা কত সালে স্পেসে ট্রাভেল করেছিলেন এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট এখন বলা হচ্ছে 41 ইয়ার্স লেটার, তাহলে মাইনাস করো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রথমত তৎকালীন যে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন কে, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যখন জিজ্ঞেস করেছিলেন রাকেশ শর্মাকে যে আমাদের ইন্ডিয়াকে কেমন দেখছেন, তিনি বলেছিলেন যে সারে জাহাসে আছে, ভেরি ইম্পর্টেন্ট কোটেশন, অ্যান্ড হি ইজ দ্য রাকেশ শর্মা। নাও জাস্ট ওয়ান কোয়েশ্চেন, এটা এনটিপিসি টায়ার 1-এ 28 এপ্রিল 2016-এর একটা শিফট 1-এ কোয়েশ্চেন্সটা করা হয়েছিল। প্রথমত দেখো কোয়েশ্চেন্সটা ইজ রিলেটেড উইথ দ্য রাকেশ শর্মা। কি কোয়েশ্চেন? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট by which Rakesh Sharma traveled to space? চারটে অপশন ছিল, বাট দ্য কারেক্ট অপশন হবে বা কারেক্ট উত্তর হবে অপশন এ, সয়ুজ T11। অ্যাকচুয়ালি যদি ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নিই, উইং কমান্ডার ছিলেন রাকেশ শর্মা, তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট ছিলেন। তিনি এই সয়ুজ T11-এ, দেখো ইয়ারটাও লেখা আছে, 1984-এ ট্রাভেল করেছিলেন উইথ দ্য হেল্প অফ দ্য সোভিয়েত প্রোগ্রাম। তখন রাশিয়ার প্রোগ্রাম হিসাবে হিউম্যান তখন স্পেসে যাচ্ছিল এবং দ্যাট প্রোগ্রামের পার্ট হিসেবে রাকেশ শর্মাও কিন্তু স্পেসে ট্রাভেল করেছিলেন। আমরা যদি দেখি শর্মার এই যে কন্ট্রিবিউশন সেটাকে অনার করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এবং তাকে কিন্তু হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়ন হিসাবে কনফার করা হয়েছিল এই ডেজিগনেশন বাই দ্য রাশিয়া। এছাড়া ইন্ডিয়া কিন্তু আফটার দিস কাইন্ড অফ প্রেস্টিজিয়াস ট্রাভেল রাকেশ শর্মাকে কিন্তু অশোক চক্রের সম্মানিত করেছিলেন, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হিসাবে তাকে দেওয়া হয়। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের হিসাবে অশোক চক্র ছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর পদ্মশ্রী এই তিনটে যে আছে, এরা কোন কোন ইয়ারে লঞ্চ করা হয়েছিল বা কোন কোন ইয়ারে কোন ফিল্ডের জন্য এই গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়? Now, this is one editorial যেটা আজকের আমাদের হিন্দু নিউজ পেপারে বেরিয়েছে। জাস্ট রিড সাম অফ দ্য ইম্পর্টেন্ট পোর্শনস দ্যাট আর মেনশনড ইন দ্য এডিটোরিয়াল। ইন এ সিনপসিস জাস্ট আমরা রিক্যাপ করবো যে হোয়াট উই হ্যাভ লার্নড সো ফার। কোয়ালিফাইড চেয়ার, ইট definitely needs a huge applause from the side of Indian. As an Indian citizen আমাদের সত্যিই এটাকে প্রাউড ফিল করা উচিত। শুক্লাস পেড ফ্লাইট টু ISS will provide insight of the human space flight। আমরা জাস্ট দেখবো যে ইন্ডিয়ার থেকে 1984-এ রাকেশ শর্মার পর নেক্সট টাইম আমাদের Axiom 4 কমার্শিয়াল মিশনের হয়ে নাসার ফ্লোরিডার যে স্পেস পোর্ট থেকে কিন্তু ISS যে যাত্রা শুরু করেছেন একজন ইন্ডিয়ান। নেক্সট সেখানে কিন্তু এই 26 জুন এই স্পেস ক্রাফটটা ড্রাগন ক্রু ক্যাপসুলটা কিন্তু সাকসেসফুলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যাবে। নেক্সট এটা কোন মিশন? Axiom 4 মিশন। নেক্সট যেটা দেখবো, এটা কেন আমাদের হেল্প করবে, কারণ ইন্ডিয়া কিন্তু ইজ গোয়িং টু লঞ্চ দ্য মেডেন হিউম্যান স্পেস ফ্লাইট মিশন নেম গাগানিয়ান, যেটা আমরা অলরেডি দেখলাম যেটা 2027 সালে লঞ্চ হবে। নেক্সট ইন্ডিয়া এই যে 4টে সিট ছিল ক্রুতে ড্রাগন ক্যাপসুলে, সেখানে দেখলাম আমরা USA, হাঙ্গেরি, পোল্যান্ডের পাশাপাশি ইন্ডিয়ান্স হিসাবেও একটা সিট এখানে রিজার্ভ করা হয়। ইন্ডিয়ান্স হিসাবে মিস্টার শুক্লাকে পাঠানোর জন্য ইন্ডিয়া হ্যাজ স্পেন্ড অ্যাপ্রক্সিমেটলি 548 crore। দেয়ার আর টু ডিফারেন্ট ওপিনিয়ন্স কামিং। একটা সাইডে যেখানে বলা হচ্ছে এত হিউজ খরচা করে কেন তাকে পাঠানো হচ্ছে, অ্যানাদার সাইড ইজ অ্যাকচুয়ালি সিইং দ্য পজিটিভ অ্যাসপেক্ট দ্যাট সাচ কাইন্ড অফ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ইজ এ ভেরি ক্রুশিয়াল ফর ইন্ডিয়া। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির পেছনে দেয়ার আর সার্টেন ব্যাড কমেন্টস, দেয়ার আর সার্টেন গুড পজিটিভ ভাইবস, বাট উই নিড টু জাস্ট লুক অ্যাট দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ এভরিথিং। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইট ইজ এ হিউজ বাজেট যেটা কিন্তু এই স্পেস ফ্লাইটের জন্য লঞ্চ করা হয়েছে। এবং গাগানিয়ান যে প্রজেক্টটা সেটা কিন্তু আমরা দেখেছিলাম যেটা 2022-এ লঞ্চ করার কথা ছিল, সেখানে প্রায় 10,000 crore অ্যালোকেট করা হয়েছিল, বাট পরবর্তীকালে এর বাজেট বাড়িয়ে 20,200 crore এর বাজেট কিন্তু অ্যালোকেট করা হয়। নেক্সট আমরা যদি দেখি এই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন সেটা কিন্তু আস্তে আস্তে ডিকমিশন করে দেওয়া হবে বাই 2030, বিকজ এর একটা টাইম পিরিয়ড আছে। আফটার দ্যাট ইট উইল নো লঙ্গার বি অ্যাক্টিভ। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার কিন্তু নিজের স্পেস প্রোগ্রাম ডেভেলপ করা ফর বেটার ফিউচার ইজ ভেরি ক্রুশিয়াল। সেই জায়গায় দাঁড়িয়ে গাগানিয়ানের যে টেকনোলজি, সেই জায়গায় কিন্তু এই মিশন কিন্তু প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করবে। এবং ইউনাইটেড স্টেট এবং ইন্ডিয়ার এই কোলাবোরেশন ইন দ্য স্পেস সেক্টর ইজ এ ভেরি ওয়েলকামিং স্টেট। But even as the country balances commercial with the public sector needs, it needs to remain a relevant provider of the space flight services. Actually, ইসরোকে তখনই ইসরোকে কমার্শিয়াল করা যাবে যখন ইসরো ইন্ডিভিজুয়াল যে সমস্ত স্পেস মিশন লঞ্চ করবে, সেখানে ডিফারেন্ট কান্ট্রি সেখানে
ইউজ করবে ইসরোকে টু লঞ্চ দেয়ার ওন স্পেস প্রোগ্রাম, তবেই কিন্তু ইসরো প্রফিট মেকিং একটা অর্গানাইজেশন হিসেবে সামনে আসবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সিগনাল দ্যাট ইট ইজ উইলিংলি টু টেক পজিটিভ স্টেপ টু ব্লাস্টার প্রাইভেট সেক্টর বাট হুইচ দাস ফার হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট। আমাদের ইন্ডিয়াতে কিন্তু স্পেসে প্রাইভেট সেক্টরকেও কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য পাবলিক সেক্টর লাইক ইসরো। সেই জায়গায় দাঁড়িয়ে মিস্টার সুগলার রিটার্ন যখন হবে, ইসরোর একটা পার্টিকুলার এটা একটা বিগ চ্যালেঞ্জ হবে ইভেন অ্যাজ দ্য পাবলিক এক্সপেকটেশন অফ ইট। সেই জায়গায় দাঁড়িয়ে ট্রান্সপারেন্ট কমিউনিকেশন এবং ইসরো ফার্দার কীভাবে এনহান্স করবে নিজের স্পেস প্রোগ্রামকে, দ্যাট ইজ সোললি ডিপেন্ড আপন দ্য কমিটমেন্ট, our commitment to develop our space sector further. So this is all from the news. আমরা প্রত্যেকটা জায়গা ডিসকাস করলাম। Now moving to the next article published in the Hindu newspaper. That is that GST Council set to discuss having fewer items in the 12% slab. প্রথমত জিএসটি কি? জিএসটি মিনস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা কোন অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে লিগালাইজ করা হয়? দ্যাট ইজ দ্য 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাসড ইন 2016। এই জিএসটি যে এন্টায়ার প্রভিশন তার মধ্যেই জিএসটি কাউন্সিলের মেনশন করা আছে। জিএসটি কাউন্সিল কনস্টিটিউশনাল একটা বডি, যেটা কি হয়, যেটাকে কনস্টিটিউট করতে হয় ফর দ্য পারপাস অফ প্রোভাইডিং রেকমেন্ডেশন, যাতে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ট্যাক্সেশন ম্যাটার এবং পার্টিকুলারলি জিএসটি ম্যাটারকে আমরা স্মুথলি রেগুলেট করতে পারি। 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 279A কে ইনসার্ট করা হয় এবং এই আর্টিকেল কিন্তু টক্স অ্যাবাউট দ্য জিএসটি কাউন্সিল। নাও আমরা যদি দেখি জিএসটির পার্টিকুলারলি যদি এই যে নিউজ আর্টিকেলটা আছে সেখানে আলোচনা করা হচ্ছে যে আপকামিং জুলাই মাসে মোস্ট প্রবাবলি জিএসটির যে কাউন্সিলের মিটিং হবে, সেই মিটিংয়ে কিন্তু অনেকগুলো আইটেমকে 12%-এর স্ল্যাবে নিয়ে আসা হবে। অনেকে ওই জায়গাটা বুঝতে পারছো না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি বলা হচ্ছে। নেক্সট বলা হয়েছে এই যে পোর্শনটা, এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দ্য স্ল্যাব। অ্যাকচুয়ালি জিএসটি কিন্তু মাল্টি টায়ার সিস্টেম। জিএসটি ইউনিফর্ম একটা ট্যাক্সেশন সিস্টেমের জন্য আমাদের কান্ট্রিতে ইন্ট্রোডিউস করা হয়। জিএসটির বিভিন্ন ট্যাক্স স্ল্যাব আছে, অর্থাৎ কোন আইটেমে কত পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করা হবে সেই জায়গায় কিন্তু জিএসটি কাউন্সিলের রেকমেন্ডেশন আসে প্রত্যেক টাইম ইন্টারভ্যালে। ফর এক্সাম্পল জিএসটি জেনারেলি 5টা স্ল্যাব স্কেল আছে, 5 টাইপস অফ জিএসটিতে আমাদের ট্যাক্সেশন হয়। ফর এক্সাম্পল যে ধরনের গুডস ভেরি এসেন্সিয়াল, সাধারণ আম জনতার জন্য লাগবে, ফর এক্সাম্পল যেগুলো আমাদের ফুড গ্রেনস, খাদ্যদ্রব্য, সেখানে কিন্তু জিএসটি ইম্পোজ হয় 0%, অর্থাৎ সেগুলো 0% ট্যাক্স রেটের আন্ডারে আসে। নেক্সট ফর এক্সাম্পল মাস্টার্ড অয়েল, স্পাইসেস, কিছু মানে কনজামশন আইটেম, মাস কনজামশন আইটেম, সেগুলোর ওপর ইন জেনারেল 5% জিএসটি ইম্পোজ হয়। নেক্সট আমাদের যে ট্যাক্স স্ল্যাব সেটি হচ্ছে 12%, সেখানে জেনারেলি প্রসেসড ফুড, ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার খাই, কোকা কোলা খাই, সোডা খাই, বা বিভিন্ন ধরনের চিপস, বিস্কিট, এই ধরনের যে প্যাকেট প্রোডাক্ট, প্রসেসড ফুড, সেখানে কিন্তু ইন জেনারেল 12% স্ল্যাবে জিএসটিকে ইম্পোজ করা হয়। আফটার দ্যাট সাম আমাদের যে সমস্ত প্রসাধনী দ্রব্য, ফর এক্সাম্পল টুথপেস্ট, অয়েল, সোপ, এছাড়া রেফ্রিজারেটর, তোমার স্মার্টফোন, গ্যাজেটস, মোবাইল গ্যাজেটস, ল্যাপটপ, এইগুলোর ওপর ইন জেনারেল 18% কিন্তু ট্যাক্স স্ল্যাব ইম্পোজ হয়। আফটার দ্যাট ভেরি হাই কোয়ালিটি অফ, যেখানে সাধারণ মানুষের কিন্তু সেটা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা নেই, লাক্সারি আইটেম, ফর এক্সাম্পল হোয়াইট গুডস, কার, এসি, এই ধরনের জিনিসের ওপর কিন্তু 28%-এর ট্যাক্স স্ল্যাব ইম্পোজ হয়। সো দিস আর দ্য 5 টাইপস অফ ট্যাক্স স্ল্যাব, যেটা রেঞ্জ করে 0% থেকে 28%। ফর এক্সাম্পল এছাড়া কিছু জিনিস আছে যেগুলোকে গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে ডিসকারেজ করতে চাইছে, ফর এক্সাম্পল পান মশলা, টোবাকো, অ্যারেটেড ড্রিঙ্কস, তোমার যদি বলা হয় সিগারেটস, এই ধরনের জিনিসগুলো, অ্যালকোহল, এই জিনিসগুলো যেগুলোকে আস্তে আস্তে সোসাইটি থেকে এলিমিনেট করার প্রয়োজন আছে, সেগুলোর ওপর কিন্তু হিউজ ট্যাক্স পড়ে, যেটা হচ্ছে 28% প্লাস সেস বা সারচার্জ যেগুলো হয় সেগুলো কিন্তু ডিরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়। সো এই হচ্ছে মাল্টি টায়ার জিএসটি সিস্টেম। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, যে কত টাইপের জিএসটি আছে। মেনলি আমাদের কান্ট্রিতে আমরা 4 টাইপস অফ জিএসটি দেখতে পারি। এক সিজিএসটি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি নেয়, এবং স্টেট জিএসটি নেয়, অর্থাৎ একটা জিএসটির পোর্শন সোললি স্টেট গভর্নমেন্টের কাছে যায়। পার্টিকুলারলি ইউনিয়ন টেরিটরিতে যখন কোনো জিনিসপত্রের কেনা বেচা বা আদান প্রদান হয়, সেই জায়গায় যে ট্যাক্সটা বসে, দ্যাট ইজ ইউটি জিএসটি। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ সাম ইন্টার স্টেট
জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্টারস্টেট সেটা কিন্তু কালেক্ট করা হয় এবং সেখানে কিন্তু দ্যাট ইজ নট পার্ট অফ দ্য শেয়ারেবল, এটা সোললি যায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং ইন্টারস্টেট যে ট্যাক্স পরবর্তীকালে ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টাইপস অফ জিএসটি। নাও মুভিং টু দ্য নেক্সট পজিশন, কামিং টু দ্য এডিটোরিয়ালস। আজকের এডিটোরিয়ালে বেশ কিছু আলোচনা হয়েছে, তোমাদের আমি আজকে দেখিয়ে দিই হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস যেখান থেকে কিন্তু আমাদের আজকের আলোচনাগুলো থাকবে। জাস্ট দিস ইজ দ্য এডিটোরিয়াল পোর্শন, আমরা এই পোর্শনটাকে ডিসকাস করলাম, দ্যাট ইজ দ্য কোয়ালিফাইড ট্রিয়াড। নাও এই যে এই লফটি কনসেপ্ট গভর্নর অ্যান্ড আনওয়ান্টেড কন্ট্রোভার্সি, এটা তোমরা নিজেদের মতো পড়ে নেবে, আমরা ডিসকাস করছি না, জাস্ট রিড দ্য গভর্নর চ্যাপ্টার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এই আর্টিকেলটা তোমরা পিডিএফ ডাউনলোড করে নিউজ পেপারের আর্টিকেল থেকে পড়তে পারো। নেক্সট আমরা যদি দেখি পরের কী কী আর্টিকেল আছে, দিস ইজ দ্য কজ অ্যান্ড এফেক্ট গভর্নমেন্ট মাস্ট আফোল্ড হিউম্যান রাইট ইন দ্য সিটিজেন, এটা পড়ার দরকার নেই, নিজেদের মতো করে পড়তে পারো। দ্য অ্যাক্সিস অফ upheaval in the West Asia conflict, what is going on in the Iran and Israel, this is the main theme of this editorial. Just you can ignore the thing because we have already discussed many things regarding the Iran and Israel war. Coming to the next article, that is the article with respect to the migrant laborers and their right to cast their vote. সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কান্ট্রিতে আমরা যদি দেখি দেয়ার আর হিউজ প্রপোর্শন যারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স হিসেবে কাজ করে। আমাদের ইন্ডিয়াতে যদি আমরা ভোটার টার্ন আউট দেখি, ফর এক্সাম্পল বিহারকে কেন এখানে এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে, বিকজ বিহার ইজ দ্য স্টেট যেখানে কিন্তু হাইয়েস্ট প্রপোর্শন অফ দ্য মাইগ্রেন্ট পপুলেশনরা বাস করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিহার ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড স্টেট ইন দ্য কান্ট্রি। বাট আমরা যদি লাস্ট ইয়ার 2024-এর যে লোকসভা ভোট দেখি, সেই ভোট দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো কি ভোটার টার্ন আউট কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কম ছিল। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ ছিল অনলি 66%, সেখানে বিহারের যে টার্ন আউট ছিল ভোটিং সেটা অনলি 56%। দ্যাট মিনস অলদো বিহার ইজ হাইলি পপুলেটেড বাট ম্যাক্সিমাম লেস দ্যান 50% পপুলেশন কিন্তু ভোট দিতে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বলা হচ্ছে ডিফারেন্ট যে মাইগ্রেন্টস লেবারদের প্রবলেম থাকে, তারা হয়তো একটা দিন ভোট দিতে গেলে তাদের ওয়েজ লস করবে, তারা হয়তো এক স্টেট থেকে অনেক দূরে তাদের বাড়ি, সেই জায়গায় গিয়ে তারা পার্টিকুলার তার কনস্টিটিউয়েন্সিতে ভোট দিতে পারে না। তাই আমাদের অ্যাসিওর করা উচিত যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ যেন মাইগ্রেন্টসরা ভোট দেওয়ার অধিকার পায়। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার যদি ওভারঅল পপুলেশন দেখি সেটা কিন্তু অ্যারাউন্ড 28.9% অফ দ্য ইন্ডিয়াস টোটাল পপুলেশন। সেই জায়গায় মেজরলি আমরা যদি দেখি ইন্ডিয়াতে ম্যারেজের জন্য কিন্তু ইন্টারস্টেট মাইগ্রেশন হয়, বা ওয়ান কনস্টিটিউয়েন্সি থেকে আরেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা মহিলাকে চলে যেতে হয় আফটার ম্যারেজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে হয়তো ভোটের সময় পার্টিকুলারলি তার ইনলসদের বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসতে পারে না টু কাস্ট দেয়ার ভোট। দিস ইজ দ্য প্রবলেম। নেক্সট আমরা যদি দেখি এখানে অথর বলছেন আমাদের কিন্তু এই মাইগ্রেন্টসদের কী করে তাদের ভোটার টার্ন আউট বাড়ানো যায় সেই বিষয়ে কিন্তু সিগনিফিক্যান্ট স্টেপ বা ভাবার দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল কোনো বাস অ্যারেঞ্জ করতে পারি যাতে কিন্তু ওই পোলিং ডেতে শিডিউলড এরিয়ায় গিয়ে তারা ভোট দিতে পারে। এছাড়া ভোটিং যে মেশিন ইভিএম সেগুলোকে যাতে মোবাইল করা যায়, অর্থাৎ রিমোট ইভিএম মেশিনের ইন্ট্রোডাকশন করা যেতে পারে, যাতে কিন্তু এই ইরেগুলার এবং লো পেইং জবের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স তারা তাদের সাইডে গিয়ে যে সমস্ত সাইড তারা কাজ করছে সেখান থেকে যেন ভোটার টার্ন আউট আমরা বাড়াতে পারি। অলদো এই ধরনের কাজ করতে গেলে দেয়ার উইল বি এ সিরিয়াস পলিটিক্যাল পার্টি অবজেকশন, স্টিল এই প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করার দরকার আছে। নাও এছাড়া আমাদের অপশান দিতে হবে যাতে লং টার্মে যারা ধরো অনেক দূরে কোনো একটা স্টেটে সেটেল করে গেছে তাদের কিন্তু অ্যালাউ করা হোক সুইচিং দ্য ভোটিং কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ ফর এক্সাম্পল দে আর দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাট অলমোস্ট তারা বহু দিন ধরে ধরো মহারাষ্ট্রে কাজ করছে, তাহলে মহারাষ্ট্রের একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে তাদের ভোটিং বা ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করে তার কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করা হোক, এমনটা লিখেছেন এই অথর। নেক্সট যেখানে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুড অলসো টেক এক্সট্রা এফর্ট টু কন্ট্রোল লঙ্গার টার্ম মাইগ্রেশন অফ দ্য ইনফর্মাল সেক্টর ইন দেয়ার কারেন্ট প্লেস অফ রেসিডেন্স। এছাড়া there are also mentioned that election commission of India কিন্তু একটা concrete proposal ছিল 2024-এ what can be done to actually tackle this kind of issue. নেক্সট আমরা যদি দেখি এই ইনফর্মাল সেক্টরকে কিন্তু ম্যাক্সিমাইজ এনকারেজ করতে হবে যাতে তারা অ্যাটলিস্ট ভোটের দিন ট্রাভেল করে নিজেদের
অরিজিন প্লেস অফ রেসিডেন্সে যায় এবং তারা কিন্তু ভোট দেয়। মানুষ অনেক সময় দেখা যায় তাদের কাছে ভোট দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা পাবলিক ডিসকাশনেও খুব একটা বেশি আসে না, সো দ্যাট উই হ্যাভ মিসড দ্য ডেমোক্রেটিক ডিভিডেন্ড এবং আমাদের যে হিউজ পপুলেশন তাদের কিন্তু এগ্রিগেটেড যে মতামত সেটা কিন্তু আমরা পাই না। নেক্সট যেখানে বলা হচ্ছে সেপারেটলি এ সিগনিফিকেন্ট নাম্বার অফ মাইগ্রেন্ট পপুলেশন অ্যাক্রস দ্য কান্ট্রি আর উইমেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা ম্যারেজের পর কিন্তু যেটা ডিসকাস করলাম ভোট দিতেই আর আসে না, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তাদের এনকারেজ করতে হবে তাদের যে ইনলজের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে যেন তারা তাদের নিউ প্লেস অফ রেসিডেন্সে নিজেদের ভোটার কার্ডকে চেঞ্জ করান। এছাড়া মিক্সড অ্যাপ্রোচ আমরা কি নিতে পারি? প্রথমত each of these options has its own advantage and disadvantage. তোমরা যাই করো সেখানে কিন্তু কিছু বার্ডেন আসবে, কিছু পজিটিভ আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এনাবেল করতে হবে মাইগ্রেন্টস ভোটিংকে এনশিওর করার জন্য। Therefore, an approach that uses all these options will enable a significant share of both inter and intrastate salaried and casual migrants to exercise their voting right. আমাদের সোল অবজেক্টিভ হবে কিন্তু এই ভোটিং রাইটকে এনশিওর করা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এডিটোরিয়াল। মুভিং টু দ্য নেক্সট পোর্শন দ্যাট ইজ এডিটোরিয়াল। এখানে একটা ডিসকাশন করা হচ্ছে রিলেটেড উইথ ওয়ান ডিজিজ ইন আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রিতে বার্থ এবং ডেথের রেজিস্ট্রেশন কে করে? রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া তাদের একটা রিপোর্টে দেখা যায় যে আমাদের কান্ট্রিতে মেন যদি আমরা প্রাইমারি কজ অফ ডেথ দেখি সেই জায়গায় হিউজ বার্ডেন কিন্তু শেয়ার করছে অনলি বাই দ্য লিভার ডিজিজ। লিভার সিরোসিস, different digestive gastrointestinal problem are one of the leading cause of the death in our country, যেটা মেডিকেল সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, দিস ইজ ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়া দেখব ওয়ান অফ দ্য লিডিং স্টেট যদি দেখি সিকিম, নেক্সট মণিপুর, আচ্ছা হ্যাঁ সিকিম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, তামিলনাড়ু, গুজরাট, এই সমস্ত জায়গা দিস আর দ্য হটবেড পকেটস যেখানে কিন্তু ডাইজেস্টিভ ডিজিজের মাধ্যমে ডেথ একটা সিগনিফিকেন্ট নাম্বারে কিন্তু অ্যারাইজ করেছে। আমরা যদি নেক্সট পোর্শনে দেখি ফিউ চার্টস আমরা ফলো করি তাহলে দেখব আমাদের এই কান্ট্রিতে ডাইজেস্টিভ ডিজিজের জনিত যে মৃত্যু তার শেয়ার কিন্তু মেল এবং ফিমেল পপুলেশনে হিউজ, যেখানে ফিমেল পপুলেশনের যে ডেথ বিকজ অফ দ্য ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম সেখানে কিন্তু অলমোস্ট 20,000। এরপর আমরা যদি দেখি মেল সেই ফিগারও কিন্তু খুব হাই। এরপর যদি আমরা চার্ট 2 দেখি সেখানে দেখব ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে লিভার রিলেটেড যদি কোনো ডিজিজ দেখি এবং সেই জনিত মৃত্যু দেখি মেল পার্টিকুলারলি সাফার করছে মোর দ্যান 70%, অন দি আদার হ্যান্ড ফিমেলরা কিন্তু মোর দ্যান 50% দে আর দ্য সাফারার্স অফ দিস লিভার প্রবলেম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু হেলথ কে মেনটেন করা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। নেক্সট আমরা যদি সেক্স ওয়াইজ ডেথ দেখি সেখানে আমরা দেখব যে 2012 থেকে 2022-এর মধ্যে অর্থাৎ 10 ইয়ারের মধ্যে লিভার ডিজিজ জনিত ডেথ হয়েছে প্রায় 30,000-এর ওপরে। মেল পপুলেশন যদি দেখি, ফিমেল পপুলেশনও যদি দেখি, নিয়ারলি 10,000 অনলি ডেথ কন্ট্রিবিউটেড টু দ্য লিভার ডিজিজ। দেয়ার ইজ অলসো দ্য মেল অ্যান্ড ফিমেল ডিভাইড এবং যদি যত আমাদের এজ বাড়ছে নিয়ারলি 65-এর কাছে যখন এজ হবে দেখব 31% যদি পপুলেশন ফিমেল পপুলেশন দেখি তারা কিন্তু লিভার রিলেটেড ডিজিজে অ্যাফেক্টেড। অন দি কন্ট্রারি 17.3% কিন্তু মেল আর সাফারিং ফ্রম দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ডাইজেস্টিভ প্রবলেম অ্যান্ড পার্টিকুলারলি লিভার প্রবলেম। সো এই আলোচনাটা তোমাদের একটা ফর্ম দ্য মেডিকেল বেনিফিটস অ্যান্ড অলসো আজকের এডিটোরিয়ালে খুব ভালোভাবে ডায়াগ্রামের মাধ্যমে ছিল সেটা ডিসকাস করলাম। মুভিং টু দ্য নেক্সট পজিশন দ্যাট ইজ দ্য পিলগ্রিম ভিজিট মাউন্ট কৈলাস মানস সরোবর আফটার 6 years ওয়েট। ফাইনালি চাইনিজ এবং ইন্ডিয়ান যে অ্যাম্বাসি তারা কন্ট্রিবিউট করেছে, তারা কোলাবোরেশন করেছেন ফার্স্ট পিপল টু পিপল বিকজ মেকানিজমে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে মানস সরোবর এবং কৈলাস যাত্রা করা হয়েছে। মানস সরোবরে কেন যায়, মানস সরোবরে কেন যাত্রা, কৈলাস সরোবরের লোকেশন কি, সেগুলো আজকের ক্লাসে আমাদের ডিসকাশন হবে। ফার্স্ট আমরা যদি দেখি কৈলাস মানস সরোবর যাত্রা কি, পার্টিকুলারলি মানস সরোবর হচ্ছে একটা লেক যাকে তিব্বতে বলা হয় মাপাং ইয়াংসু। সেটা একটা হাই অল্টিটিউড ফ্রেশ ওয়াটার লেক যেটা নিয়ার মাউন্ট কৈলাস তিব্বতে লোকেটেড। নেক্সট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে 18 থেকে 70 বছরের যারা ফিট হেলদি সিটিজেন তাদের কিন্তু এই কৈলাস মানস সরোবর যাত্রাকে ফেসিলিটেট করা হয়। নেক্সট অফিসিয়াল যদি আমরা রুট দেখি সেই অফিসিয়াল রুট কিন্তু ইনক্লুড হয় লিপু লেক পাস উত্তরাখণ্ড দিয়েও যাওয়া যায় কৈলাসে, এছাড়া সিকিমের কাছ দিয়ে নাথুলা পাস দিয়েও কিন্তু কৈলাসের মানস সরোবরে যাওয়া যায়। জাস্ট লুক অ্যাট দ্য ডায়াগ্রাম, দিস ইজ দ্য ওয়ান ইন্ডিয়া
তারপর আমরা আছে নেপাল, তারপর আছে চায়না, চায়নার কাছে যে পার্টিকুলার প্রভিন্স সেটা হচ্ছে তিব্বত, তিব্বতের কাছে এখানে মাউন্ট কৈলাস এবং মাউন্ট কৈলাসের ফুটহিলসে আছে মানস সরোবর। এই দুটো জায়গা হিস্ট্রিক এবং রিলিজিয়াস পারপাসে ইন্ডিয়ানদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এইখানে কিন্তু মানুষ যায় ফর রিলিজিয়াস পারপাস। একটা রুট কি, একটা রুট হচ্ছে দেখো লখনৌ, দিল্লি, আলমোড়া অর্থাৎ উত্তরাখণ্ড দিয়ে পিথোরগড় ডিস্ট্রিক্ট হয়ে যদি আমরা লিপুলেক পাসের কাছে যাই, আফটার ক্রসিং দ্য লিপুলেক পাস উই উইল এন্টার দ্য তিব্বত রিজিয়ন এবং মাউন্ট কৈলাস এবং মানস সরোবরে যাওয়া যায়। অ্যানাদার কি, আমরা যদি উত্তরপ্রদেশ, বিহার বা নর্থ ইস্ট স্টেট থেকে যেতে চাই, দেন উই নিড টু ক্রস দ্য গ্যাংটক সিকিমের, তারপর আমরা নাথুলা পাস যাব এবং সেখান থেকে আমরা তিব্বত দিয়ে জংবা ক্রস করে আমরা কিন্তু মাউন্ট কৈলাস বা মানস সরোবরে পৌঁছে যেতে পারি। জাস্ট লুক এট দ্য পোর্শন। ফার্স্ট আমরা যে রুটটা দেখলাম দ্যাট ইজ দ্য লিপুলেক পাস রুট, যেখানে কিন্তু ইন্ডিয়া, তিব্বত, নেপাল ট্রাই জাংশনে এটা এই লিপুলেক পাস অবস্থিত। এটা এনশিয়েন্ট একটা ট্রেড রুট এবং সেখান থেকে কিন্তু মানস সরোবরে যাওয়া যায় এবং এটা 1981 থেকে অপারেশনাল আছে এবং ম্যানেজ করেন কুমায়ুন মন্ডল বিকাশ নিগম। এবং আরেকটা যে ট্রেড রুট দেখলাম সেটা হচ্ছে সিকিমের যে পোর্শন, সেটা সিকিম তিব্বত বর্ডারে প্রায় 4310 অল্টিটিউডের ওপরে লোকেটেড, সেই জায়গা দিয়েও কিন্তু মানস সরোবরে ভিজিট করা যায়। এটা সিনিয়র ফ্রেন্ডলি, এই যে রুটটা সেটা ট্রেকিং রুটটা অলমোস্ট প্লেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2015 সাল থেকে এটা অপারেশনাল করা হয় এবং ইট ইজ ম্যানেজড বাই দ্য সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সো দিস আর দ্য মেন রুটস। নাও মুভিং টু দ্য থিং দ্যাট হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কৈলাস মানস সরোবর যাত্রা। মেনলি আমরা যদি দেখি এটার একটা জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স আছে। তিব্বতের কাছে এটা একটা অটোনোমাস রিজিয়ন এবং সেটা particular ancient Asian river like Indus, Sutlej, Brahmaputra, Karnali river, Karnali আর এক নাম কি কালী রিভার, এই ধরনের রিভারের অরিজিনেটেড। হাই অল্টিটিউড ল্যান্ডস্কেপে এটা হিমালয়ান যে জিওগ্রাফি, অপরূপ তার সৌন্দর্য এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া, নেপাল, চায়না ট্রাই জাংশনে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। অ্যাপার্ট ফ্রম দিস ইট হ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইম্পর্টেন্স। বাট হোয়াই লার্জ নাম্বার অফ ইন্ডিয়ান্স ভিজিট দিস পয়েন্ট অফ পোর্শন? প্রথমত ইট ইজ হ্যাভিং এ হাই religious and the cultural significance, sacred to Hinduism, Buddhism, Jainism and more religious followers. Mount Kailash হিন্দুরা মনে করেন ইট ইজ দ্য অ্যাবোড অফ লর্ড শিবা এবং এই মানস সরোবরে যদি লেকে একটা হলি ডিপ নেওয়া যায় তাহলে কিন্তু সারা জীবনের যে পাপ সেটা কিন্তু ইরেজ হয় এবং আমরা স্পিরিচুয়ালি নিজেদেরকে আপগ্রেড করতে পারি। উইথ দিস বিলিফ এই কৈলাস মানস সরোবর যাত্রা ইয়ার আফটার ইয়ার হয়ে থাকে। নেক্সট চলে আসবো পরের নিউজে, দ্যাট ইজ দ্য নিউজ অফ ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির যে year, that is the year of 1973. It is considered as one of the darkest phase in terms of the suppression of the Indian democracy. So এই জায়গায় দাঁড়িয়ে 1975 June 25 Indira Gandhi, the then Prime Minister of India, announced a national emergency. Indian cabinet এখানে কি নিউজ passes a resolution to mark the 50 years of emergency. সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি সেন্সরশিপ ইম্পোজ করা হয়েছিল প্রচুর ইন্ডিয়ান লিডার্সদের, তদানন্দিন জেল দেওয়া হয়েছিল এবং কমপ্লিটলি যদি ধরি আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 এই ধরনের বা অ্যাপার্ট ফ্রম 14, 15 সমস্ত যে ফান্ডামেন্টাল রাইট সেগুলোকে সাপ্রেস করা হয়েছিল। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেলে 3 ধরনের ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। হোয়াট আর দোজ 3 আর্টিকেলস? আর্টিকেল 352 টক্স অ্যাবাউট ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 টক্স অ্যাবাউট প্রেসিডেন্সিয়াল রুল অ্যান্ড স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 360 টক্স অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আমরা যদি দেখি আর্টিকেল 352-তে কিন্তু পার্টিকুলার ন্যাশনাল এমার্জেন্সি বলে কোনো টার্মিনোলজি মানে ক্লিয়ার নেই, বাট ক্লজ 1 যদি আমরা 352 পড়ি, দেয়ার ইজ এ ডিসকাশন দ্যাট দ্য এক্সপ্রেশন কি লেখা আছে, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি রেফার্স অনলি টু দ্য প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার দ্য ক্লজ অফ 1 আর্টিকেল 352, অর্থাৎ 352 কিন্তু অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট এমার্জেন্সি, বাট দ্যাট এমার্জেন্সি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইম্পোজিশন অফ দ্য ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে এই আর্টিকেলটা পড়ার পর তোমাদের আজকে টাস্ক হবে যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে হোয়াট আর দ্য 3 ইম্পর্টেন্ট এফেক্ট অফ ইম্পোজিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি। 3টে, যে কোনো 3টে এফেক্ট যেটা ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ হলে কান্ট্রিতে হয় সেগুলো লিখে জানাবে। Moving to the next portion, this is the one news regarding the Iran-Israel war. সেখানে কিন্তু this is a setback news for the United States. আমরা দেখলাম B-2 স্টিল বোম্বার দিয়ে ইরানের টার্গেটেড যে নিউক্লিয়ার সাইডে অ্যাটাক করা হয়েছিল, সেই অ্যাটাকে কিন্তু ফোর্ডো যে নিউক্লিয়ার সাইড আছে সেখানে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি ক্লেম করেছিল, দে হ্যাভ কমপ্লিটলি ডিস্ট্রয়েড দ্য নিউক্লিয়ার সেটেলমেন্ট এবং সেখানে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি ছিল সেখানেই ডিস্ট্রাকশন করে দেওয়া হয়। বাট
এখন ইউনাইটেড স্টেটেরই ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট সামনে যখন আসে তখন দেখা যায় যে তেহরানের কাছে অবস্থিত এই নিউক্লিয়ার সাইটে কিন্তু কমপ্লিটলি সেটাকে ডিস্ট্রয় করা যায়নি। দিস ইজ দ্য স্যাটেলাইট ইমেজ। এখানে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু কন্টিনিউ করছে তার সেন্ট্রিফিউগেশন, এনরিচ করছে ইউরেনিয়াম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফুললি এলিমিনেট করতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড স্টেটের এই বম্বিং মিশন। তোমরা জানো এই মিশনের নাম কি ছিল? মিডনাইট হ্যামার। ঠিক, দিস ইজ দ্য পোর্শন যেখানে আমরা দেখবো ফর্ডোর কাছে যে ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি আছে সেটা কিন্তু এখনও অনেক ইনট্যাক্ট আছে, এবং আন্ডারগ্রাউন্ডে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি সেটাকে কিন্তু বম্বিংয়ের মাধ্যমে কমপ্লিটলি ডিস্ট্রয় করা যায়নি। অ্যান্ড দিস ইজ দ্য স্যাটেলাইট ইমেজ। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, yesterday we have already discussed the in details about the NATO. NATO means কি? NATO means North Atlantic Treaty Organization. আমরা যদি দেখি ইউনাইটেড স্টেট, কানাডা, আইসল্যান্ড ছাড়াও টার্কি, পোল্যান্ড আর সাম অফ দ্য কান্ট্রিজ দে আর দ্য পার্ট অফ দ্য ন্যাটো। ন্যাটো মানে কি? ন্যাটো হচ্ছে একটা সিকিউরিটি অ্যালায়েন্স যেখানে ইন্ডিভিজুয়াল কান্ট্রিরা ফান্ডিং করবে ন্যাটোর একটা ফান্ডে, এবং সেই ফান্ড কিন্তু জয়েন্টলি ইউজ হবে ফর দ্য ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস, এবং এই ডিফেন্স কিন্তু কম্বাইনলি প্রত্যেকটা কান্ট্রি ইউজ করতে পারবে। এবং একটা কান্ট্রির উপর অ্যাটাক হলে কোনো একটা থার্ড ফরেন পার্টিস দ্বারা এন্টায়ার যে মেম্বার্স অফ দ্য ন্যাটো তারা মনে করবে যে অ্যাটাকটা আমাদের নিজেদের কান্ট্রির মধ্যে হয়েছে, এবং তারা কিন্তু হেল্প করতে এগিয়ে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর্জ করেছিলেন যে ন্যাটো লিডার্সদের বলেছিলেন যে তারা যেন ডিফেন্স এক্সপেন্ডিচার ন্যাটোয়ে বাড়ায়, মিলিটারি স্পেন্ডিং বাড়ায় এবং কালেক্টিভ ডিফেন্সকে আরও শক্তিশালী করে তোলে। সো দিস ইজ দ্য ফিগার। Now moving, we have completed all the editorials. Now last আমরা যদি দেখে নিই some one liner current affairs. প্রথমত ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট, যেটা পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট, আমরা কিন্তু এটা এডিটোরিয়ালে পড়েছিলাম। ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেটের একটা ডেটা পাবলিশ হয়েছে, যেটা এপ্রিল মাসে 5.1 ছিল, সেটা বেড়ে গিয়ে মে মাসে 2025 মেতে কত হয়েছে? অপশানগুলো চারটে অপশান দেওয়া আছে, বাট কারেক্ট অ্যান্সার হবে 5.6%। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। হু হ্যাজ রিসেন্টলি ইনাগোরেটেড রাষ্ট্রপতি নিকেতন অ্যান্ড রাষ্ট্রপতি তপবন ইন দেরাদুন, উত্তরাখণ্ড? দিস ইজ দ্য ইমেজ অ্যান্ড we all know that this is related with the Rashtrapati Bhavan, and this will be definitely be inaugurated by our honorable president Draupadi Murmu madam. So this is the picture যেখানে আমরা দেখব তপবন এবং নিকেতন এই দুটো রাষ্ট্রপতি সাইটকে ইনাগোরেট করা হয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। নেক্সট আমরা চলে আসব, প্রথম কোন স্টেট তাদের ইন্ডিভিজুয়াল স্টেট স্পেসিফিক যোগা পলিসি রিলিজ করেছে? 21 জুন আমরা ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করেছিলাম। অপশান উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সিকিম। উত্তরাখণ্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ উত্তরাখণ্ড has launched an official yoga policy for the first time in the country, and this is the image. Next চলে আসো, রিসেন্টলি FIH মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ কোন স্টেটে হোস্ট হবে এবং তার জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে? তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা অ্যান্ড কর্ণাটক। অ্যান্সার উইল বি দ্য তামিলনাড়ু। তামিলনাড়ুতে চেন্নাইতে এই টুর্নামেন্ট হোস্ট হবে, খেলা হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তামিলনাড়ু কিন্তু এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। দিস ইজ দ্য ইমেজ। নাও টুডেস লাস্ট কোয়েশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়ার কোন স্টেটকে থার্ড ফুললি লিটারেট স্টেটের মর্যাদা দেওয়া হয়েছে? সিকিম, ত্রিপুরা, মণিপুর অ্যান্ড মেঘালয়। অপশান হচ্ছে বি, ত্রিপুরাকে কিন্তু বিকামস দ্য থার্ড ফুললি লিটারেট স্টেট, এবং এখানকার অনারেবল চিফ মিনিস্টার আছেন কে? ডক্টর মানিক সাহা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দ্য স্টেট হ্যাজ ইন্ডিভিজুয়ালি অ্যাচিভ 96% লিটারেসি রেট, অ্যান্ড উইথ দিস রেট ইন্ডিয়া হ্যাজ গিভেন the Tripura the designation of fully literate state. Coming to the 2011 census data, census data আমরা দেখব which state has topped the most literate state। সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা কিন্তু প্রথম স্টেট যেটা কিন্তু হাইয়েস্ট লিটারেটি রেটে ছিল। এই পার্সেন্টেজগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, বাট 2011 সেন্সাস অনুযায়ী কেরালা কিন্তু ছিল 93% পজিশনে হাইয়েস্ট লিটারেট স্টেট, আফটার দ্যাট লাক্ষাদ্বীপ এবং মিজোরাম। বাট এখন কেরালা এবং মিজোরাম স্টেটের পর কিন্তু থার্ড ফুললি লিটারেট স্টেটের মর্যাদা পেয়েছে ত্রিপুরা। আমরা যদি যদি স্টেট দেখি যেখানে পুয়ারেস্ট লিটারেসি রেট আছে, দ্যাট ইজ দ্য রাজস্থান, সেকেন্ড লিস্ট অরুণাচল প্রদেশ, অ্যান্ড থার্ড লিস্ট ইজ দ্য বিহার। এই সেন্সাস ডেটাটাও তোমাদের মনে রাখতে হবে। সো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো জানিও, অনেক কিছু নতুন শেখার ছিল। হোপফুলি ইউ লাইক দ্য সেশন। শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। নাও তোমরা টেলিগ্রাম অবশ্যই জয়েন করো রেগুলার পিডিএফগুলো কালেক্ট করার জন্য। নিউজ পেপার রিডিং করতে চাইলে হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের পিডিএফগুলো এই
টেলিগ্রাম থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট, তোমরা যদি WBCS বা অন্যান্য যে সমস্ত চাকরি SLST বা CGL বা CHSL রিসেন্টলি ফর্ম বেরিয়েছে তার যদি ডেডিকেটেডলি GS রিলেটেড মেন্টরশিপ প্রোগ্রাম পেতে চাও, দেন ডেফিনেটলি ইউ ক্যান রিচ মি অ্যান্ড জাস্ট put your message in my mail ID, mention your phone number, mention your name, I will contact you accordingly. So thank you for watching. Hope you have learned a lot many things from this class. কেমন লাগলো জানিও, যে কোয়েশ্চেন্সগুলো করেছি definitely try to give the answers in the comment section. Now just keep studying, keep putting your hard work, and definitely you will get the success. There is no alternative of putting the hard work. Have patience, be dedicated, bold and determined. One day you will definitely see the true essence of your devotion. Now with this note, I am bringing this class to the end. Have a nice day. Thank you for watching.